প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য যমুনায় বিএনপির প্রতিনিধি দল। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে দলটি। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশি জনগণ, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্তব্য। টিউলিপের পরোয়ানা অভ্যন্তরীণ বলে আখ্যা। আজ ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব, কাল পদ্মার পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় বাংলাদেশ। অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে, জানালেন প্রধান বিচারপতি। বিচার বিভাগ প্রতিষ্ঠায় সবার সহায়তা কামনা। রাজনৈতিক প্রভাব দখল আর প্রতারণায় ফুলে ফেপে উঠেছে কেরানীগঞ্জের মধু সিটি হাউজিং। অত্যাচারে শতাধিক মানুষ এলাকা ছাড়া। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো 23 ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকা পরিদর্শন করলেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির তাগিদ আরব নেতাদের। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোল ব্যবধানে সেমিফাইনালে উঠল বার্সেলোনা। একইভাবে পিএসজিও শেষ চারে। দেখছিলেন শিরোনাম সংবাদ। দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবার বিস্তারিত সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় পৌঁছেছেন বিএনপির মহাসচিব সহ দলের বেশ কয়েকজন নেতা। বৈঠকে নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির নেতারা। মঙ্গলবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক করেছেন। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকতে পারে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে চান নেতারা। পরদিন সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে দলটি। এ বিষয়ে জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। এ নিয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিম। আজিম, বিএনপির কোন কোন নেতা যমুনায় প্রবেশ করেছে আর বৈঠক শুরু হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? সার্বিক পরিস্থিতি জানাবেন। প্রধান উপদেষ্টার সাথে আজকে যে বিএনপির একটি বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকের কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার কথা বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি কিন্তু এখন পর্যন্ত এখানে এসে পৌঁছাননি। তিনি হয়তো বা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। তবে এর আগে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু বিএনপির বেশ কয়েকজন নেতারা এখানে এসেছেন এবং তাদের মধ্য থেকে বিএনপির যে নেতা মির্জা আব্বাস তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং তার সাথে 2 থেকে 3 জন নেতাকর্মী ছিলেন। এবং এর বাইরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন যারাও এই বৈঠকে অংশগ্রহণ করবেন, তারা কিন্তু এখানে যে নেতাকর্মীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা খুব কাছাকাছি চলে এসেছেন। তারা হয়তোবা আর 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়তোবা যমুনায় প্রবেশ করবেন এবং সুনির্দিষ্ট যে টাইম দেয়া ছিল যে 12টায় এখানে বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে হয়তোবা 12টার কিছুটা পরে সে বৈঠকটি শুরু হতে পারে। এবং বৈঠকে যে ধরনের আলোচনা হবে সে বিষয়ে আমরা নেতাকর্মীদের সাথে যে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই মুহূর্তে দেশে একটি নির্বাচন খুব জরুরি, কারণ জনগণের নির্বাচিত সরকার ছাড়া আসলে তারা বলছেন যে আসলে দেশের যে পরিস্থিতি সেটি আসলে আরও সুন্দর করা সম্ভব নয়। সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে নির্বাচিত সরকার নির্ধারণের জন্য এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু বিএনপির যে নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনি এখানে এসে পৌঁছেছেন। তার গাড়ি বহরটি এখানে এসেছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু আসলে তার গাড়িটি কিন্তু আসলে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে কিন্তু আসলে প্রবেশ করছে এবং তার গাড়িটি প্রবেশের মধ্য দিয়ে আসলে বিএনপির যে সকল নেতাকর্মীরা এই বৈঠকে অংশগ্রহণ করার কথা তারা কিন্তু সকলেই বলা চলে যে এখানে প্রবেশ করেছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে গাড়িটি সেটি কিন্তু আসলে যমুনায় প্রবেশ করছে এবং এখানে আসলে তার সাথে আমরা গাড়িতে 2 থেকে 3 জন নেতাকর্মীকে আমরা এখানে দেখছি। তারাও কিন্তু আসলে তার সাথে বৈঠকে অংশগ্রহণের জন্য আসলে যমুনায় প্রবেশ করছে এবং যমুনায় প্রবেশ করার পরে আসলে হয়তোবা বৈঠকটি শুরু হবে। এবং এই বৈঠকের মধ্য দিয়ে আসলে তারা যেটি বলছেন যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তারা আসলে চাচ্ছেন, কারণ যে নির্বাচনটি আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটি কিন্তু কিছুটা পিছিয়ে যাওয়ার একটি সম্ভাবনা তারা দেখছেন। এবং বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু বলছেন যে সেক্ষেত্রে নির্বাচন আরও পরবর্তীতে হওয়ার একটি ইঙ্গিত তারা দিচ্ছেন। সেই জায়গাগুলো থেকে বিএনপির দাবি হচ্ছে যে খুব দ্রুততার সাথে নির্বাচনটি আসলে
দরকার এবং সেক্ষেত্রে সেই যে প্রয়োজনীয়তা সেটি আসলে তুলে ধরা বা নির্বাচনের যে দাবি তোলা সেটি কিন্তু তারা আসলে এখান থেকে আজকে করবেন এবং সেই দাবি আসলে কতটুকু ফলপ্রসূ হবে এবং কি ধরনের আলোচনা হবে সেটি আসলে এখানে কিন্তু আলোচনা শেষে আসলে একটি ব্রিফিং এর মাধ্যমে জানানোর কথা রয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং সেখানে কিন্তু রাজনৈতিক দেশের যে পরিস্থিতি বা নানা বিষয়ে আরও আলোচনা হতে পারে বলে এখন পর্যন্ত জানানো হয়েছে। তবে সেখানে আসলে সরকারের পক্ষ থেকে কারা কারা উপস্থিত থাকবেন সেটিও কিন্তু একটি প্রশ্ন অলরেডি উঠছে এবং সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি পতাকাবাহী গাড়ি কিন্তু এখানে প্রবেশ করেছে এবং সেক্ষেত্রে কিন্তু ধারণা করা হচ্ছে যে বেশ কয়েকজন উপদেষ্টাও এই আলোচনায় আসলে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টার সাথে এবং হয়তোবা বলা চলে যে অন্তর্বর্তী সরকার এবং দেশের যে রাজনৈতিক দল বিএনপি তার সাথে এই বৈঠকটি হচ্ছে এবং যেহেতু এই আলোচনা শেষে আসলে বলা যাবে যে আসলে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে তারপরে আসলে আমরা আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে আসলে সেই আলোচনা কি আলোচনা হয়েছে এবং কি ধরনের সিদ্ধান্ত হয়েছে এবং কি ধরনের সেই সিদ্ধান্তের আসলে পরিপ্রেক্ষিতে আসলে সরকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেই বিষয়গুলো আসলে আমরা হয়তোবা বৈঠক শেষে আপনাদেরকে আরও সুনির্দিষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দেব। যেহেতু বিএনপির সকল নেতাকর্মীরা এখানে প্রবেশ করেছেন সেক্ষেত্রে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সবশেষ। হাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম বিএনপির সকল নেতাকর্মীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করছেন এবং নির্বাচনের রোডম্যাপের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। এ নিয়ে আরো জানাতে লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান লিখেন, সম্প্রতি ইউরোপ সফরে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন। দীর্ঘ এই সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন। আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পর ঢাকার সঙ্গে স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে তা এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে পাকিস্তান। দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ সহযোগিতার নানা ক্ষেত্রে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রায় 15 বছর পর আগামীকাল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক। তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যাঞ্চুলিক এবং পূর্ব প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাগ। 3 দিনের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। পরে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তারা। অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে সে কথা বলেন তিনি। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান বিচারপতি আইনজীবীদের নানান অসুবিধার কথা শোনেন, আশ্বাস দেন সমাধানের। এদিন হাইকোর্টের নানান উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি।
অবকাঠামোগত আমরা যে অর্গানোগ্রাম তৈরি করেছিলাম, কনসেপ্ট নোট দিয়েছিলাম, সেগুলো নিয়ে এখন যাচাই বাছাই চলছে, আলোচনা চলছে। দেখতে হবে যে কোনো সাংবিধানিক আইনি প্রতিবন্ধকতা আছে কিনা, সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য সেটা যদি থাকে সেটা দূরীকরণ হবে। ডাকসু রোডম্যাপে নির্বাচনী সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা না থাকায় শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হয়নি। মে মাসের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন চায় শিক্ষার্থীরা। আর গঠনতন্ত্র সংশোধন, আচরণবিধির প্রণয়ন ও পরামর্শমূলক কমিটি সুপারিশ সিন্ডিকেট সভায় অনুমোদনের পরই ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ডাকসু ও হল গঠনতন্ত্র সংশোধনের সদস্য সচিব মুন্সি শামস উদ্দিন আহমেদ। নির্বাচন পেছাতে কোনো রাজনৈতিক চাপ নেই বলেও দাবি করেন তিনি। আলিমুজ্জামান সাফানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু শতবর্ষ পুরনো বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংগঠন কাজ করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ভূমিকা রেখেছে 52 ভাষা আন্দোলন, 66 6 দফা ও 71 স্বাধীনতা সংগ্রাম সহ বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে। ঢাবি অধ্যাদেশ 1973 অনুসারে ডাকসু মনোনীত 5 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। তুলে ধরেন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সুযোগের বিষয়। প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে 37 বার, যার 29 বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের 50 বছরে। স্বাধীনতার 53 বছরে মাত্র 8 বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ 2019 সালের নির্বাচনের পর নানা রাজনৈতিক সমীকরণে থমকে আছে ডাকসু নির্বাচন। তাই 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষার্থীদের অন্যতম চাওয়া ছিল ডাকসু নির্বাচন। এরই ধারাবাহিকতায় নির্বাচনের সময়রেখা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। টাইমলাইন অনুযায়ী এবছর মে মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন গঠন ও মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে ডাকসু রোডম্যাপে নির্বাচনের নির্দিষ্ট তারিখ উল্লেখ না করায় শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হয়নি বলছেন অনেকেই। এই ডাকসু নির্বাচনের রোডম্যাপ আমরা পরে যেটা বুঝেছি, এখানে আমাদের কিছুটা আপত্তি রয়েছে। শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার পুরোটা প্রতিফলন এই টাইমলাইনে ঘটে না। যে রোডম্যাপ দিয়েছে এবং সেই রোডম্যাপ যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এবং কারো চাপে মাথা নত করে যাতে নির্বাচনকে আবার পিছিয়ে দেওয়া বা এই ধরনের সিদ্ধান্ত যাতে না নেওয়া হয়। মে মাসের ভিতরে আসলে ইলেকশনটা হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে টাইমলাইন দিয়েছে সেখানে পরবর্তী টাইমলাইন কিন্তু সুনির্দিষ্টভাবে নাই। আমরা এখন এটার জন্য আন্দোলন করব যে কবে নির্বাচন হবে সেটারও সুনির্দিষ্ট টাইমলাইন দিতে হবে। এখানে কোনো ফাঁকিঝুঁকি দেওয়ার সুযোগ নেই। এদিকে নির্বাচন পেছাতে কোনো রাজনৈতিক চাপ নেই, বরং এটি পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখতিয়ার বলছেন ডাকসু গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য সচিব। ডাকসু নির্বাচনটা পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়। সরকারের তো সহযোগিতা লাগবে। একটা নির্বাচন করতে হলে তো সেখানে বিভিন্ন কর্নারের বিভিন্ন সংগঠনের সহযোগিতা লাগে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন যারা আছে তাদেরও সহযোগিতা লাগবে। 3 সংস্কার কমিটির সুপারিশ সিন্ডিকেট সভায় অনুমোদন হলে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। এই যে বিভিন্ন 3টা কমিটির সুপারিশগুলো সিন্ডিকেট অনুমোদন হওয়ার পরেই হয়তো পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। সেই হিসাবে মে মাসের মধ্যে হয়তো ডাকসু নির্বাচন ডেট ঘোষণা হয়তো হতে পারে, কিন্তু ওই সময়ের মধ্যেই নির্বাচন করা বোধহয় খুব একটা হবে না। দ্রুত ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন ও শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধ হবে দলীয় ও লেজুর ভিত্তিক রাজনীতি, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। নেই অনুমোদন, রাজনৈতিক প্রভাব আর দখলে অবৈধভাবে গড়েছে মধু সিটি হাউজিং। প্রতারণায় ফুলে ফেপে এখন কেরানীগঞ্জের সবচেয়ে প্রভাবশালী হাউজিং কোম্পানি। কেরানীগঞ্জের নিরীহ কৃষকদের জমি দিনে দুপুরে জোর করে দখল করে গড়েছে হাউজিং। মধু সিটির সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে শতাধিক মানুষ। এসব অপকর্ম করে গেছে স্বৈরাচার আওয়ামী লীগের দাপট আর প্রভাব খাটিয়ে। হাউজিং কোম্পানির প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন 5ম পর্ব। ক্যামেরা ছিলেন অঞ্জন বর্মন। কেরানীগঞ্জ উপজেলার তারানগর, কলাতিয়া, রোহিতপুর ও শাক্তা সহ বিভিন্ন এলাকায় ফসলি জমি দখল করে আবাসন প্রকল্প করেছে মধু সিটি। ঢাকার উপকণ্ঠের এই জায়গা থেকে দক্ষিণ দিকে মাইলের পর মাইল জমিতে দেখা মেলে আবাসন কোম্পানিটির সাইনবোর্ড। আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে এসব জমি। জায়গা বেঁধে প্রতি কাঠার দাম 15 থেকে 70 লক্ষ টাকা পর্যন্ত। তবে অবাক করা বিষয় হচ্ছে অধিকাংশ জমির বৈধ মালিকানা নেই মধু সিটির। মূলত পতিত স্বৈরাচার সরকারের প্রভাবে এবং নিজেদের ক্ষমতা কাজে লাগিয়ে নিরীহ মানুষের জমি দখল করেছিল মধু সিটি নামে বেসরকারি এই আবাসন প্রতিষ্ঠান। তারা আমাদেরকে
বলার এখতিয়ারও রাখে নাই যে আমরা যে মালিক এই গুরুত্বটাও দেয় নাই, তারা বরাদ করে ফেলছে। কামরুল ইসলাম, বিপু সাহেব আর শাহিন উপজেলা চেয়ারম্যান, এরা আওয়ামী লীগের নামদারি আর কি। আর এলাকায় যারা সন্ত্রাসী, এদের একটা গ্রুপ আছে, এরা লাঠি সোটা রান্দা টান্দা একটা গ্রুপ মোটরসাইকেল নিয়ে চলে, যারা নিরহ লোক তাদের উপর আক্রমণ করে ভয়ভীতি দেখায়, এরকমও কাটাছেড়াও করছে, অনেকে মারছে, অনেকে এলাকা ছাড়া করছে, এরকম আছে। ফসলি জমি থেকে শুরু করে পারিবারিক জমি কোনোটাই বাদ যায়নি মধু সিটির দখল থেকে। দিনে দুপুরেই অন্যের জায়গায় বালু ভরাট করে নিয়ে নেন নিজ আয়ত্তে, আর জমির প্রকৃত মালিক প্রতিবাদ করতে গেলেই ঠুকে দেন মামলা। টর্চার করছি এরকম অপবাদ আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ, দিয়ে আবার কেসও দিচ্ছে আমাদের নামে। কিছু কিছু জমি ওরা আমাদের না জানেই ভরাট করে ফেলছে, তো সেটা বাধা দিতে যাওয়ার কারণে আমার বড় ভাইদের তারা হামলা করেছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হেনস্থ করেছে। আওয়ামী লীগের দাপট দেখিয়ে নিজস্ব বাহিনী দিয়ে অস্ত্র ঠেকিয়ে জমি দখল নিয়েছেন এমন ইতিহাসও রয়েছে মধু সিটির বিরুদ্ধে, যে প্রভাব এখনো চলমান মধু সিটির। যখনই দেখি রাতের আধারে বালি দিয়ে ভরে ফেলেছে আমাদের এলাকা, আমাদের জমি যাওয়া, তখন আমরা প্রতিবাদ করি। প্রতিবাদ করার পরে আমাদের উপর তাদের পেটুয়া বাহিনী এবং মোটরসাইকেল বাহিনী আমাদের উপরে ঝাঁপায় পড়ে, এবং এতে আমরা দূরে সরে যাই, জানে আমাদের করার কিছু নাই। পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন কোনোটারই অনুমোদন নেই এই অবৈধ হাউজিং কোম্পানিটির। শুধুমাত্র রাজনৈতিক আশ্রয়ে মধু সিটির কালো হাত থেকে রক্ষা পায়নি খালবিল ও সরকারি খাস জমি। 2019 সালে বুড়িগঙ্গার নদী দখল করে গড়ে ওঠা মধু সিটির কালো হাত থেকে 100 একর জমি উদ্ধার করেছিল বিআইডব্লিউটিএ, যেখানে নদী দখল করে প্লট বানিয়ে বিক্রিও করেছিল এই হাউজিং। গেল বছরে মার্চে মধু সিটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। পতিত স্বৈরাচার সরকার পালালেও আওয়ামী দাপটে প্রভাব বিস্তার করা মধু সিটির প্রভাব রয়ে গেছে এখনো। অনুমোদনহীন হাউজিংয়ের আড়ালে দখল করা সরকারি খাস জমি থেকে ভুক্তভোগীদের জমি কোনোটাই উদ্ধার করা সম্ভব হয়নি, বরং আগের প্রভাবেই প্রকাশে চলছে এই হাউজিং। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সচিবালয়ে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। করি যে আপনারা আপনাদের সাহায্য, সত্য স্থাপনের সাহায্য, আমি অন্য কোনো সাহায্য আপনাদের কাছে চাচ্ছি না, তুলে ধরবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। যে সমালোচনায় আমাদের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, আমরা আপনাদের কাছ থেকে কাজের মানে এক ধরনের নির্দেশনা পাবো যে এই দিকে আমাদের মনোযোগ স্থির করা উচিত, এবং আপনারা বিশ্লেষণধর্মী, অনুসন্ধানধর্মী কার্যক্রমের মাধ্যমে আমাদের কাজকে আরও বেগবান করবেন বলে আশা রাখি। মূল যে প্রশ্ন, যে আমাদের যুক্তরাষ্ট্র যে একটা একপেশে শুল্ক আরোপ করেছে, এই একপেশে শুল্ক আরোপে আমাদের অর্থনীতির ক্ষতি এবং সম্ভাবনার জায়গাটা কোন জায়গা। আমরা জানি যে এই শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই 90 দিনের মধ্যে এখন সম্ভবত 82 কি 83 দিন বাকি আছে। তো আমাদের কার্যক্রমটা কি চলছে? আমাদের প্রধান উপদেষ্টা নিজে এই ব্যাপারে যথেষ্ট উৎসাহী। প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা, ওনার যে উপদেষ্টারা আছেন এবং আমরা যারা কাউন্সিলে আছি, আমরা বরংবর মিটিং করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ লুৎফে সিদ্দিকী এবং অর্থ উপদেষ্টা নিজেই আমেরিকাতে যাচ্ছেন সামনের সপ্তাহে, এবং আমাদের সচিবও সেখানে সংশ্লিষ্ট হচ্ছেন। আমরা মূল যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপটা হয়েছে, এই শুল্ক আরোপটা হয়েছে মূলত আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে, আমাদের যে দেশের মধ্যে আমাদের বাণিজ্য যেখানে বেশি, আমাদের রপ্তানি বেশি, আমদানি কম, এর মধ্যে যুক্তরাষ্ট্র একটা অন্যতম দেশ, এবং যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ। সো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তা। আমরা যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করি, এর 75% পণ্য হচ্ছে 4টা পণ্য দিয়ে: এলএনজি, তুলা, সয়াবিন এবং মেটাল স্ক্র্যাপ। আমরা প্রায় $2.2 বিলিয়ন
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি এবং $8 বিলিয়ন আমরা রপ্তানি করি। আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $6 বিলিয়ন। কিন্তু যুক্তরাষ্ট্র যখন তার বাণিজ্য ঘাটতি নিরূপণ করছে তখন সে শুধু পণ্যের ক্ষেত্রে নিরূপণ করছে, সেবার ক্ষেত্রে করছে না। সো এই যে সেবা আমরা যুক্তরাষ্ট্র থেকে কি কিনি, আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করি, আমরা যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করি, বা আমরা গুগল, ফেসবুক মতো যে যত ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেবা বিক্রয়। দর্শক, সচিবালয়ে এতক্ষণ কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বাংলাদেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এবং দেশটির জনগণের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। যে চ্যালেঞ্জ এবং ভাগ্য নির্ধারণ বাংলাদেশের জনগণকেই ঠিক করতে হবে। নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যুতে এক প্রশ্নে এমন মন্তব্য করেন মুখপাত্র ট্যামি ব্রুস। লুৎফর কবিরের রিপোর্ট। শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে চলছে লাল সবুজের বাংলাদেশ। বিশ্বজুড়ে যখন তার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ, তখন অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পিছু লেগেছে একদল। বাংলাদেশ প্রসঙ্গে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে আবারও উদ্দেশ্যমূলক প্রশ্ন রাখেন এক সাংবাদিক। কেএফসিতে হামলা, উগ্র ইসলামপন্থী সন্ত্রাসবাদের আশঙ্কাজনক বৃদ্ধিকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে, এমন প্রশ্ন ছিল তার। প্রশ্নকারীর উদ্দেশ্যে মুখপাত্র টমি ব্রুস বলেন, বাংলাদেশের জনগণই তাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আমরা সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি। প্রতিটি দেশের নাগরিকদেরই উগ্রবাদ ও সহিংসতা মোকাবেলা করতে হবে, আর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশিরাই। জনগণই ঠিক করবে তারা কোন পথে এগোবে। গত ২০-২৫ বছরে আমরা দেখেছি কিভাবে ভুল সিদ্ধান্ত একটি জাতিকে ধ্বংস করতে পারে। তাই জনগণের বেছে নেওয়া পথই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্রিফিংয়ে ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিও উঠে আসে প্রশ্নোত্তর পর্বে। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। Are a matter for the Bangladesh authorities to handle, and of course, talking with them matters a great deal as well. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছে পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা। আমাদের সহকর্মী সুমন কবির রয়েছেন সেখানে, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুমন, কি কি দাবি তাদের? মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে কিনা, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি জানাবেন। জি জেসিকা, আপনি যেটা বলছেন, আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা হয়ে গেছে তার মহাসড়কটা আসলে আটকে রেখেছে এবং সড়ক অবরোধ করে। তারা দাবি হচ্ছে 6টা দাবি, এবং তারা পলিটেকনিক কলেজ, সিসিএন এবং যারা সার্ভে ইনস্টিটিউট সকলের দাবি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে তাদের দাবিগুলো। আসলে আপনাদের যে দাবিগুলো আমাদের একটু উত্থাপন, কি দাবি আপনাদের সঙ্গে? কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টিএসসি সহ বাংলাদেশ কারিগরি বোর্ডের আওতাভুক্ত সকল শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে আমি মাহবুব। কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত 6 দফা দাবিগুলো হচ্ছে: 1 নম্বর, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালের রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। আমাদের 3 নম্বর দাবিটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী ও সমমান 10ম গ্রেডের পদ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও
সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় 6 দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা। সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। বুধবার ভোর 4টায় জেলার বেগমগঞ্জে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বেগমগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাককে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ধাক্কা দেয় ট্রাকটির সামনে বসে থাকা 2 জন হেলপার নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে। মূলত ড্রাইভার সে না, অন্য কেউ ছিল। আপনার একজন সৎ ছিল হেল্পার, আর একজন ডিউটি অবস্থায় ছিল। ওই গাড়ি যখন এটা মনে হয় চাকা বাস্ট হয়েছে, আর এটা হয়েছে দাঁড়াইছে, ওইটা পিছন দিয়ে মেরে দিছে। ড্রাইভার যেমনি এমনি বেঁচে গেছে, আর হেল্পার 2 জনে মারা গেছে। কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে আগুন ছড়িয়ে পড়ার গুজবে লাফ দিয়ে গুরুতর আহত হন এক দম্পতি। মারা যায় তাদের কোলে থাকা 8 মাস বয়সী শিশু সন্তান। মঙ্গলবার রাত 8টার দিকে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের লোহাগাড়া রশিদার পাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, রাত 8:30টার দিকে ট্রেন চলে যাওয়ার পর অন্ধকারে চিৎকার শুনে টর্চ লাইটের আলোতে মায়ের কোলে শিশু সন্তানকে জড়িয়ে থাকা অবস্থায় 2 জনকে দেখা যায়। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে শিশু সন্তানটিকে মৃত বলে জানান চিকিৎসক। লোহাগাড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জানান, ট্রেনের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হলেও তা লোহাগাড়া স্টেশনে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে চলে আসে। পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয় সহ 5টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, বিএনপি কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনে লেলিহান শিক্ষার কার্যালয় সহ 2টি মুদি দোকান, একটি রেস্টুরেন্ট, একটি কীটনাশকের দোকান পুড়ে যায়। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত শাল গজারি বনে দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বনাঞ্চল। সেই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য পড়ছে হুমকির মুখে। আগুন নির্বাপন এবং সরকারিভাবে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বারবার আগুনের ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের যোগসাজশেই বনে আগুন দেওয়া হচ্ছে। সহকর্মী অভিজিৎ ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। এভাবে পুড়ছে টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখীপুর বনাঞ্চল। দুর্বৃত্তের দেয়া আগুনে দিনে দুপুরে বনাঞ্চলের গাছপালা পুড়লেও নেভানোর উদ্যোগ নেই কর্তৃপক্ষের। মির্জাপুর বাসতল রেঞ্জের মুসারচালা কটামরা বনাঞ্চলের একই চিত্র বলে দিচ্ছে বন পুরানোর কারণ। সখীপুরে প্রায় 2200 একর জমিতে শাল গজারির সংরক্ষিত বন। এর মধ্যে 1780 একর বনভূমিতে টেকসই বন ও জীবিকা প্রকল্পের আওতায় প্রায় 10,80,000 ফলদ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। তবে আগুনে প্রকল্পের গাছসহ পুড়ে ছাই হচ্ছে ছোট ছোট শাল গজারির চারা। এছাড়া বনের ভেতরে বানর, বেজি, কাঠবিড়ালি, শিয়াল, চিল, শালিক, ঘুঘু, গুইসাপ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী মারা যাচ্ছে। পাশাপাশি হারিয়ে যাচ্ছে তাদের নিরাপদ বাসস্থান। বন বিভাগের লোকজনকে ম্যানেজ করে বনাঞ্চলের ভেতরে বসতি গড়ে উঠছে। তাদের যোগসাজশে বনে দেওয়া হচ্ছে আগুন। অভিযোগ স্থানীয়দের। হচ্ছে আপনার বিট কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যারা, ওনারাই দিচ্ছে, এটা আম পাবলিক দিতে পারবে না। বন বিভাগ যদি সোচ্চার থাকতো তাহলে এই বন জঙ্গলে কেউ আগুন দিতে পারতো না। টাকা পয়সা লেনদেন না হইলে আমি করলাম না, আমার নামে মামলা হইলো, যে করলো তার নামে মামলা হইলো না, তাহলে কি বুঝাই? আমরা চাই যে আগুনটা দেওয়া বন্ধ হোক। এটা যে যারাই দেখ, এটা অবশ্যই পরিবেশের জন্য ক্ষতি, আমাদের প্রাকৃতিক টাঙ্গাইলের যে শালবন, সেই শালবনের জন্য ক্ষতি। তবে আগুন লাগা ও বসতি গড়ে ওঠার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নলুয়া বিট কর্মকর্তা তানভীর হাসান ও মির্জাপুরের বাসতল রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বিপ্লব। টার্গেটিং এ আসলে বিটে বসে বক্তব্য দেওয়াটা হচ্ছে আমার জন্য, আমি তবে বললাম যে আমি যেহেতু ট্রেনিং এ আছি, সো আমার জন্য হচ্ছে সেনসিটিভ আর কি।
আপনার যা ইচ্ছা আমরা তার লিখে দেন, আমার কোনো বক্তব্য নাই, এখানে রেঞ্জ কোনো বক্তব্য নাই। পরিবেশবিদরা বলছেন বনে আগুনের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। গাছ ধ্বংসের কারণে, বনভূমি উজাড় করার কারণে আমাদের দেশে তাপমাত্রা বাড়ছি বলা চলে। কারণ আমরা জানি যে গাছ অক্সিজেন তৈরির কারখানা। তবে বন কর্মকর্তা বললেন বন বিভাগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যদি এই ধরনের কোনো ঘটনা থাকে, স্পেসিফিক আমাদের ফরেস্টাররা বা বনকর্মী কেউ জড়িত থাকে, তাহলে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিই। টাঙ্গাইলে ৫৮,৭৭৪ একর বনভূমি বেদখল হওয়ার পর বিগত ৭ বছরে উদ্ধার করা হয়েছে ২১,০০০ একর বনভূমি। নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গোপসাগরে শুরু হয়েছে সব ধরনের মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা। বিগত বছরগুলোর চেয়ে সময়সীমা কমিয়ে পুনর্বিন্যাস করায় খুশি পটুয়াখালী জেলেসহ মৎস্য সংশ্লিষ্টরা। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন মৎস্য গবেষকরা। তবে কক্সবাজারের জেলেরা বলছেন নিষেধাজ্ঞা ১ মাস এগিয়ে আনার বিপাকে পড়েছেন অনেকে। সরকারি সহায়তা বাড়ানোর দাবি করছেন তারা। পটুয়াখালী থেকে সহকর্মী সাইদ ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ইলিশ সহ সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর বাংলাদেশের জলসীমায় নিষেধাজ্ঞা থাকত ২০ মে থেকে ৬৫ দিন। বাংলাদেশে নিষেধাজ্ঞার সুযোগে প্রায় ৩৯ দিন ভারতীয় জেলেরা দেদারসে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যেত বলে দীর্ঘদিন অভিযোগ করে আসছিল জেলেরা। তাদের দাবির প্রেক্ষিতে এবছর ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। গবেষকরা বলছেন আগে সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী বাংলাদেশের মৎস্য সম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো আর লাভবান হতো ভারত। তাই এবার নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস করার বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলছেন তারা। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি। জেলেদের দাবি আমলে নিয়েই সময়সীমা ৮ দিন কমিয়ে আনা হয়েছে বলছে মৎস্য বিভাগ। মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজননের জন্য সকল প্রকার নৌযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সবাই সার্বিক সহযোগিতা করে আমরা এই আইন বাস্তবায়ন করব। এদিকে কক্সবাজারের জেলেরা বলছে নিষেধাজ্ঞা ১ মাস এগিয়ে আনায় বিপাকে পড়েছেন সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে, ট্রলার মালিক সহ মৎস্য আহরণ সংশ্লিষ্ট অনেকে। এটা বন্ধ দিছে ১ মাস আগে থেকে দিয়ে দিছে এটা, তারপর আপনার কুরবানোর ২ দিন পরে এটা খুললে তখন বর্ষার মৌসুম। তো বর্ষার মৌসুম যখন এখানে সাগরে ঠলা যেতে পারবে না, তখন থেকে এখানে ১ মাস ২ মাস লসে থাকে। নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তার কথা বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। কার্যক্রমটি চলমান প্রক্রিয়া। বর্তমানে আমাদের নিবন্ধিত জেলের সংখ্যা হচ্ছে ৬৪,৭৮১ জন। এর ভিতরে আমরা খাদ্য সহায়তা দিচ্ছি ৬৩,১৯৩ জনের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।